সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কৃষি ও খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ খবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা সদর থানা রাজাখারচার গ্রামে। তো আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, ভার্মিক কম্পোস্ট কেঁচো সার ব্যবহারে ফসলের কি কি উপকার হয় এবং ভার্মিক কম্পোস্ট কেঁচো সার ব্যবহার না করলে ফসলের কি কি ক্ষতি হয় এবং রাসায়নিক ব্যবহার করলে কি পরিমাণ টাকা ব্যয় হয় এবং ভার্মিক কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করলে কি পরিমাণ টাকা আপনাদের ব্যয়ের হাত থেকে বাঁচে এবং আয় হয়। তো এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সাথে আছে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বিএম জনাব মোহাম্মদ সানাউল্লাহ স্যার। তো তার কাছ থেকে আমরা আজকে এই বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে একটি কথা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো এই পর্বে আমরা কথা বলবো সরাসরি আমাদের সেই বিএম কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ সানাউল্লাহ স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো স্যার, আমি যতটুকু জানি আর কি, যে সারাদিন ব্যাপী আপনি কৃষকদেরকে সফল করার উদ্দেশ্যেই কৃষকের জমিতে জমিতে বা বিভিন্ন প্রকার সেমিনারের মাধ্যমে বা বিভিন্ন প্রকার বৈঠকের মাধ্যমে আপনি কৃষকদেরকে উদ্বুদ্ধি করে পরামর্শ দিয়ে কৃষকদেরকে সফল করার উদ্দেশ্যে কাজ করে থাকেন। তো এর আগেও আমরা একটি ভিডিও আমরা দর্শকদের উদ্দেশ্যে আপলোড করেছিলাম যে ধানের জমিতে কি কি লক্ষণ দেখে কি কি সার প্রয়োগ করতে হবে বা কখন কি দিতে হবে। তো অনেকটাই দর্শকরা সেই ভিডিওটা দেখেছে বা অনেকটাই ভিউ হয়েছে। তো সেই উদ্দেশ্যে আবারও আজকে আপনার সাথে সাক্ষাৎ। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভার্মিক কম্পোস্ট কেঁচো সার প্রদর্শনী আপনার উদ্যোগেই তৈরি হয়েছে। তো আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে ভার্মিক কম্পোস্ট কেঁচো সার ব্যবহারে কি কি উপকারিতা এবং কি পরিমাণ টাকা যদি ভার্মিক কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করা যায়, রাসায়নিকের চাইতে কতটুকু টাকা সেভ পাওয়া যায় আর কি, এই বিষয়ে বিস্তারিত একটু বলবেন আমাদের দর্শকদের। ধন্যবাদ খবিরউদ্দিন সাহেব। আমি যেটা বলবো আজকে ভার্মি সার বা কেঁচো সার। জি জি। মূলত ভার্মি সার হলো আপনার শুধু ভার্মি না, জৈব সার আর কি। সেটা হলো মাটির প্রাণ। আমাদের মাটিতে জৈব সার ব্যবহার করলে দেখা যাবে যে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে আপনার বায়ু চলাচল করে। তারপরে হলো রাসায়নিক সার কম লাগে, প্লাস হলো উৎপাদন বৃদ্ধি হয়। জৈব সার বা ভার্মি সার বা কেঁচো সার যেটা বলা হয়, ব্যবহার করলে এই সমস্ত আমরা উপকারিতা পাই। আর একটা বিষয় হয়, মাটিতে যে জৈব সার ব্যবহার করলে যে মাটির যে টক্সিন, সেই টক্সিন থেকেও দেখা যায় মাটি বিষাক্ত হয়ে যায় রাসায়নিক সার ব্যবহার করলে। কিন্তু আমি যদি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি তাহলে আমাদের মাটি কিন্তু সর্বদিক দিয়ে ভালো থাকে আর কি, এবং উৎপাদন ক্ষমতা আমরা অনেক গুণ বৃদ্ধি করতে পারি। আর একটা বিষয় হলো, জৈব সার কী করে, আপনার এই যে কোনো ফসলে জৈব সার ব্যবহার করা যায়। যে এমন কোনো সবজি, ফলমূল এবং দানাদার ফসল, প্রত্যেকটা ফসলে জৈব সার ব্যবহার করা যায়। আর জৈব সার ব্যবহারের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে রাসায়নিক সার, যে কথাটা আমাকে বলা হয়েছে, রাসায়নিক সার অর্ধেক, জৈব সার অর্ধেক এবং রাসায়নিক সার অর্ধেক নামে নিয়ে আসা যায়। কৃষকের ফলনও বৃদ্ধি হবে, প্লাস আর্থিক যে উপকারিতা, আর্থিক সহায়তা, যেটা হলো যে টাকার অঙ্ক। জৈব সার যেমন হলো, জৈব সার হলো কিন্তু 10 টাকা কেজি, এই জায়গায় বিক্রি হয় 10 টাকা কেজি। যে জৈব সার যে পরিমাণ ব্যবহার করতে হয়, 50 কেজি জৈব সার যদি আমি ব্যবহার করি তাহলে আমার কিন্তু রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, জিপসাম 10টা, সেটা কিন্তু অর্ধেকই নামে নিয়ে আসা যায়। তাহলে কিন্তু আমার অনেক টাকা কিন্তু আমার সাশ্রয় হলো জৈব সার ব্যবহার করানো। এই ভার্মি কম্পোস্ট যেটা, ভার্মি কম্পোস্টে আর একটা বিষয় হলো, জৈব সার আর ভার্মি কম্পোস্টের ভিতরে বিষয়টা হলো যে এটা কেঁচো গোবর খায়, প্লাস হলো যে মলটা ত্যাগ করে, সেটাই হলো ভার্মি
উপরন্তু এই জায়গায় আমরা একটা জিনিস পাই, কেঁচো শরীরে থাকে এক ধরনের নালা থাকে, হ্যাঁ, এই নালা দিয়ে হলো আপনার এই সারটা তৈরি হয়, যে নালাটা আমাদের জমিতে ৭৫ ভাগ রোগের হাত থেকে এই নালাটা ফসলকে রক্ষা করতে পারে আর কি। তো স্যার এইখানে আরেকটা কথা চলে আসলো, সে বিষয়টা হলো এইটা যে এই যে আমরা রাসায়নিক ব্যবহার করলে অনেক সময় আমরা দেখি যে জমির মাটি শুকিয়ে যায়, অর্থাৎ মাটি একটা খিটখিটে ভাব হয়। আর এটা যেহেতু বলেন জৈব সার, তো আমরা গোবরের সারও তো অনেক সময় আছি যারা সরাসরি গোবরের সার ব্যবহার করি, সেখানে মাটির উর্বরতা ভালো থাকে। আর এই ভার্মি কম্পোস্ট যখন আমরা ব্যবহার করব, এইটা করার কারণে কি মাটির যে একটা গ্যাসের বিষয় আছে, বা অনেক সময় মাটি দেখা যায় যে শুকিয়ে যায়, খিটখিটে হয়ে যায়, এরকম কোনো বিষয় উপকার আছে কিনা এই বিষয়ে? অবশ্যই গোবরও জৈব সার এবং ভার্মিও জৈব সার, কিন্তু আমি আগেই বলছি আর কি, গোবরটা বিশেষ প্রসেস করা হয় না, জি জি কিন্তু এটা কিন্তু প্রসেস করা হয়। জি সেই প্রসেসটা হলে ১-১.৫ মাসে পুরাতন গোবর, যেটা হলে গ্যাস মুক্ত করে নেওয়া হয়, জি জি এই গোবরটা গ্যাস মুক্ত করা হয়। আর ওই কেঁচোরা যে খায়, ওনারা কিন্তু গোবরটাই খায়, গোবর খায় কিন্তু মলত্যাগ করে। জি জি উপরন্ত ওই যে বলছি যে ওদের শরীরের একটা মুখের যে একটা বিষ্ঠা নালা, জি জি সেই বিষ্ঠাটা হলো, নালাটা হলো আমাদের জমির জন্য অনেক উপকারী। আর রাসায়নিক সার, রাসায়নিক শব্দটাই তো হলো, হ্যাঁ, এটার একটা প্রতিক্রিয়া আছে, রাসায়নিকের কিন্তু একটা প্রতিক্রিয়া আছে, জি জি যেটা হলো কি বলবো, রাসায়নিক সার যদি বেশি ব্যবহার করা যায় তাহলে কি হবে, ফসলের কিন্তু যেমন কম হলেও সমস্যা, বেশি দিলেও কিন্তু ফসলের সমস্যা, মাটির সমস্যা, জি জি হ্যাঁ। কিন্তু জৈব সার কিন্তু বেশি যদি ব্যবহার করা যায় কখনোই এটার সমস্যা হবে না, বরঞ্চ আমার আত্মা বা হার্ট, মাটির যে হৃদয়, সেই হৃদয়টা হলো ভালো থাকে। যেমন হলো আমি বলি, একটা আমাদের গ্রাম্য ভাষায় দুধের পিঠা তৈরি করে মা বোনেরা, যে দুধের পিঠাটা ফুটা বেশি হয় সেটা কিন্তু ভেজে বেশি, জি, জি, সেটা স্বাদও লাগে বেশি। জি 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 আর যেটাতে ফুটা কম হয় সেটা কিন্তু স্বাদ কম লাগে, জি জি হ্যাঁ, ভেজে না। তা আমাদের এই জৈব সার যদি ব্যবহার করি তাহলে ওই মাটিতে দেখা যায় কি হয়, মানে বায়ু চলাচল হয়, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করা যায়। যেটা বেশি এঁটেল মাটি, সেটাতে যদি আমি জৈব সার ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, তাহলে দেখা যায় যে এটা দোআঁশ মাটিতে পরিণত হয়ে যায়। আর গোবরের কথা বললেন, যেটা গোবর হলো প্রসেস ওইভাবে করা হয় না, ভিন্ন জায়গায় ফেলে দিয়ে রাখে, আর এই গোবরটা হইলে একটা প্রসেস করা হয়, যার কারণে এটার উপকারিতা একটু বেশি। আমি সংক্ষেপে একটা কথা বলবো যে ভার্মির ভিতরে আমরা কি কি পাই, কি কি উপাদান পাই। দেখেন, ভার্মির ভিতর পাই 28.32 ভাগ পাই হলো আমরা জৈব পদার্থ। দ্বিতীয় নাম্বার, আমরা ফসফরাস পাই 1.26 ভাগ, নাইট্রোজেন পাই 1.57, তারপরে পটাশিয়াম পাই 2.60, ক্যালসিয়াম পাই 2 ভাগ, ম্যাগনেসিয়াম পাই 0.66, তারপরে সালফার পাই 0.74, বোরন পাই 0.6, আয়রন পাই 975 ppm, ম্যাগনেসিয়াম পাই 722 ppm, জিঙ্ক পাই 400 ppm, কপার পাই হলো 20 ppm। এই যে একটা সুষম মাত্রা এর ভিতরে আমরা পাই, কিন্তু অনেক সার, রাসায়নিক সারের ভিতরে কিন্তু আমরা এত জিনিস পাই না। প্রত্যেকটা উপাদান এর ভিতরে বিরাজ করছে, যার কারণে আমাদের উদ্ভিদ এবং যে সমস্ত ফসল হতো, এরা এই সমস্ত উপাদান সঠিকভাবে গ্রহণ করতে পারে এবং উৎপাদন বৃদ্ধি হয়। তো সবকিছু মিলে আপনি আজকে এই বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান, যে আসলে? আমি কৃষকদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে প্রত্যেক কৃষক আমার জমিকে যদি রক্ষা করতে চাই, জমির যদি ফসল বৃদ্ধি করতে চাই, আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের জমি কমে যাচ্ছে, সেই উদ্দেশ্যে আমাদের প্রত্যেক কৃষকের উচিত এই ভার্মি সার বা প্লাস জৈব সার ব্যবহার করার জন্য আমি সর্বশ্রেণীর কৃষকদের পরামর্শ দেব, যে তারা যেন, যার বিপরীত কোনো প্রতিক্রিয়া নাই, সেই সময় আমি কৃষকদের বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেকেই এই ভার্মি সার উৎপাদন করবে এবং তার জমিতে ব্যবহার করবে। তো দর্শক বন্ধুরা,
আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমাদের স্যারও সেই কথাটাই বলেছেন যে ভার্মি কম্পোস্ট কেঁচো সার অর্থাৎ জৈব সার হলো মাটির প্রাণ। তো মানুষের যেমন একটা হার্ট আছে, হার্ট বলেন, হার্ট যদি সুস্থ থাকে মানুষ অনেকটাই কিন্তু সুস্থ থাকে, সুন্দরভাবে শ্বাস নিতে পারে। তো মাটিরও একটা প্রাণ আছে, সেই মাটির প্রাণ হচ্ছে জৈব সার। জৈব সার যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, মাটির যদি হার্ট প্রাণ ভালো থাকে, তাহলে কিন্তু সেই মাটি থেকে ভালোভাবে ফসল উৎপাদন করা সম্ভব। তো আমাদের স্যার সেই বিষয়েই কথা বলেছে। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন, আশা করি যে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।